আজকে আমরা মেনচুরেশন 2D থেকে 10টি প্রশ্ন সলভ করব। তো প্রথম প্রশ্ন বলেছে যে এবিসিডি একটি আয়তক্ষেত্র। তাহলে আমরা একটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম, যেটি হচ্ছে এবিসিডি। তারপরে প্রশ্নে বলেছে যে এফ হলো এবির ওপর একটি বিন্দু। তাহলে এবির ওপর একটা বিন্দু আমরা এফ নিলাম এবং সিই রেখাটি ডিএফ এর ওপর লম্ব। তো ডি আর এফ যদি আমরা যুক্ত করি, তার উপর সি এসে সিই একটি লম্ব মানে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এখন আমাকে বলেছে যে সিই সমান সমান 60 সেমি এবং ডিএফ 40 সেমি হলে এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে আমাকে জানতে হবে যে একটি আয়তক্ষেত্রের কোনো একটি বাহুকে নিয়ে যদি আমরা অপর বাহুর কোনো বিন্দুকে নিয়ে ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে, বা এই ত্রিভুজের ক্ষেত্রফল বাকি ক্ষেত্রফলের সমান হবে। অর্থাৎ আমি কি বললাম, যে কোনো একটা আয়তক্ষেত্রে কোনো একটি বাহুকে নিয়ে যদি আমরা অপর বাহুর কোনো বিন্দুর সাথে ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল পুরো আয়তক্ষেত্রের অর্ধেক হবে বা বাকি ক্ষেত্রফলের সমান হবে। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা দ্বিগুণ করে দিই, তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমি এই থিওরি কেন বললাম, কারণ এখানে দেখো ডি সি, তার সাথে সি এর সাথে যদি আমরা এফ যুক্ত করে দিই, তাহলে ডি সি এফ একটা ত্রিভুজ হচ্ছে। আর এই ত্রিভুজের আমাদের কাছে উচ্চতা জানা আছে, ভূমিও জানা আছে। কারণ উচ্চতা, যার যে বাহুর উপর উচ্চতা আঁকা হয় অর্থাৎ 90 ডিগ্রি আঁকা হয়, তাকে আমরা ভূমি বলি, আর 90 ডিগ্রি সেটাকে আমরা উচ্চতা বলি। তাহলে এই ত্রিভুজে অর্থাৎ ডিসিএফ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে ডিএফ 40 ইন্টু উচ্চতা মানে সিই কত আছে 60। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এসে বললো। আর আয়তক্ষেত্রের কোনো একটি বাহু কিনে যদি ত্রিভুজের ক্ষেত্রফল আঁকাই, সেটা পুরো ক্ষেত্রফলের অর্ধেক হয়। বা বলতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা দ্বিগুণ করে দিই, তাহলেই সেটা পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এসে পড়বে। তাহলে সেখান থেকে আমাদের দুই দুই কাটা যাবে, আর এখানে গুণ করলে আমাদের কাছে 2400 সেমি স্কোয়ার, অর্থাৎ সি নাম্বার অপশন এসে পড়বে। দ্বিতীয় প্রশ্ন যদি আমরা দেখি, যে একটি ট্র্যাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো ট্র্যাপিজিয়ামও এমন একটা চতুর্ভুজ যার দুটা বাহু তো প্যারালাল হয়, প্যারালাল মানে সমান্তরাল হয়, আর বাকি দুটা আনপ্যারালাল হয়। তো এই সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেমি আর 21 সেমি, আর এদের মধ্যে উচ্চতা দেওয়া আছে কত 10, আর ক্ষেত্রফল বের করতে বলেছে। তো যদি কখনো সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য দিয়ে আর উচ্চতা দিয়ে আমাদের ক্ষেত্রফল বের করতে বলে ট্র্যাপিজিয়ামের, তাহলে হয় হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল মানে 21 আর 9 যোগ করলে হবে 30 ইন্টু উচ্চতা কত 10। তাহলে এখানে আমরা যদি কাটাকুটি করি, তাহলে আমাদের কাছে এসে পড়বে 150 সেমি স্কোয়ার। তারপর একটি রম্বস মানে এমন কোনো চতুর্ভুজ যার 4টা বাহু সমান কিন্তু প্রতিটি কোণ 90 ডিগ্রি নয়, মানে কোণগুলো কি হবে না 90 ডিগ্রি হবে না, তাহলে তাকে আমরা রম্বস বলি। আর রম্বসের যদি কর্ণ মানে রম্বসের দুটি কর্ণ অর্থাৎ শীর্ষবিন্দু থেকে শীর্ষবিন্দু আমরা যদি যোগ করে দিই, তাহলে রম্বসের দুটি কর্ণ দিয়ে যদি আমাকে কখনো ক্ষেত্রফল বলে, তাহলে হয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো কর্ণদ্বয়ের গুণফল করে দিলে আমাদের কাছে এসে পড়বে 250 সেমি স্কোয়ার। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে বর্গক্ষেত্রের একটি বাহু যদি আমরা এ ধরি, তাহলে পুরো ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। আর বর্গক্ষেত্রের একটি বাহুকে যদি আমরা এ ধরি, তাহলে এর কর্ণ হবে √2a, অর্থাৎ বাহুর গুণন √2। তো এখানে বলা আছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, তার মানে √2 ইন্টু বাহু ধরলাম এ, তো √2 ইন্টু বাহু করলে কর্ণ আসবে, আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত 12। তাহলে বাহুর মান বের করতে গেলে 12কে √2 দ্বারা ভাগ করব। আর কোনো কিছুকে √2 দ্বারা ভাগ করা মানে নিচে √2 আছে, তাই √2 দ্বারা উপরে নিচে গুণ করে দাও। তাহলে √2 গুণ করলে 2 হবে, 2 এর সাথে 12 কাটাকাটি করলে 6 হবে, 6 √2 আমাদের কাছে অ্যান্সার হবে।
তারপরে একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমার সূত্র তুমি জানো, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান হয় পরিসীমা। তাহলে এখান থেকে যদি আমি প্রস্থ বসিয়ে দিই, তাহলে প্রস্থ এটা এল প্লাস প্রস্থ দেওয়া আছে কত, 20 সমান সমান 90। তো এখানে সলভ করলে তুমি বুঝতে পারছো যে আমার কাছে এল এর মান এসে পড়বে 25। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, এল ইন্টু বি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 25, প্রশ্ন জানাই আছে, তাহলে এসে পড়লো 500। বাকি এই প্রশ্ন আমি অন্যভাবে সলভ করতে পারতাম, যে এখানে আমরা দেখতেই পাচ্ছি, তুমি এভাবে ভাবো যে আয়তক্ষেত্র এইভাবে আমরা যদি এটা বলি দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য একবার, দৈর্ঘ্য আরেকবার দুইবার, প্রস্থ দুইবার, অর্থাৎ দুইবার দৈর্ঘ্য দুইবার প্রস্থ মিলে পরিসীমা হবে। আর অর্ধ পরিসীমা কি হবে, একবার দৈর্ঘ্য একবার প্রস্থ। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের টোটাল আয়তক্ষেত্রের পরিসীমা 90কে যদি আমরা অর্ধেক করে দিই, তাহলে আয়তক্ষেত্রের অর্ধেক পরিসীমা আসবে 45। আর অর্ধেক পরিসীমা একবার দৈর্ঘ্য একবার প্রস্থ থাকে, তাহলে প্রস্থ কত দেওয়া আছে, 20। তাহলে দৈর্ঘ্য 45 থেকে 20 বাদ দিয়ে দাও, তাহলে হবে 25। সে বোঝা গেল যে টোটাল পরিসীমা 45, তাহলে অর্ধেক পরিসীমা হবে, টোটাল পরিসীমা 90, তাহলে অর্ধেক পরিসীমা হবে 45। 45-এর মধ্যে একবার থাকবে প্রস্থ, একবার থাকবে দৈর্ঘ্য, আর এদের গুণ করে দিলে আমাদের কাছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল এসে পড়বে। তারপরের প্রশ্ন, যে একটি আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে 51 সেমি, তাহলে আয়তক্ষেত্রে আবার আয়তক্ষেত্র আঁকাই। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে, কত দেওয়া আছে, 51। আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়। আর একটা বাহু দেওয়া আছে 24 দিয়ে বলেছে এর ক্ষেত্রফল কত। তাহলে আয়তক্ষেত্রের মনে করো প্রস্থ দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্য জানলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল আসবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজটা যদি আমরা ভাবি, তাহলে এই ত্রিভুজটার মধ্যে এখানে আছে 24, এখানে আছে 51, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের তুমি জানো যে এটা যদি আমরা x ধরি, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার হয়। এখান থেকে সলভ করে এক্স এর মান বের করতে পারো। তারপর এক্স এর মান বের হলে পরে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলে আমাদের কাছে পুরো আয়তক্ষেত্রে কি এসে পড়বে, ক্ষেত্রফল এসে পড়বে। তো একটা তো এইভাবে বেসিকে সলভ করতে লাগবে। আর একটা তুমি ভাবতে পারো যে যে কোনো সমকোণী ত্রিভুজে আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার হয়। আর যখন কিছু কিছু সংখ্যা আছে যাদের আমরা বলতে পারি যে 3 স্কোয়ার 4 স্কোয়ার যোগ করলে 5 স্কোয়ার হয়, আর এই সংখ্যাগুলোকে আমরা কি বলি, ট্রিপলেট বলি। যেমন 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার হবে, সেরকমভাবে 6 স্কোয়ার 8 স্কোয়ার 10 স্কোয়ার হবে, 8 স্কোয়ার 15 স্কোয়ার 17 স্কোয়ার হবে। তো আসলে বুঝতে পেরেছো? তো এখানেও তুমি বুঝতে পারছো যে 24 মানে আমরা এটাকে যদি 3 দ্বারা ভাগ করি, মানে 3-এর মাল্টিপলে ভাঙি, তাহলে 3 8 24 হবে। 51কে যদি ভাঙি তাহলে 3 17 51 হবে। তাহলে এখানে দেখো 8 আছে, এখানে 17 আছে, তাহলে 8 আর 17-র সাথে কোন সংখ্যা ট্রিপলেট হয়, 15। তার মানে এখানে 15 হবে। আর সব জায়গায় 3 গুণ আছে, তার মানে 3 গুণ করে দিলে এই সংখ্যাটা হবে 45। মানে আমাদের কাছে যে এটা সলভ করলে এক্স এর মান এখানে কত আসবে, 45 আসবে। তো এইভাবে আমরা তাড়াতাড়ি সলভ করতে পারি যে আমাদের কর্ণ দেওয়া আছে 51, মানে 3 17 51, ভূমি লম্ব দেওয়া আছে 24, মানে 3 8 24। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে 3 8 আছে, এখানে 3 17 আছে, তাহলে 8 15 17 হয়, তার মানে 15 হবে। আর সব জায়গায় 3 গুণ আছে, তার মানে 3 15 45 হবে। তাহলে এখান থেকে আমাদের দৈর্ঘ্য এসে পড়লো 45, আর প্রস্থ তো আমরা জানি কত, 24। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমাদের কাছে ক্ষেত্রফল এসে পড়বে। এখন তুমি 45 আর 25 গুণ করতে পারো, বা ডাইরেক্ট ভাবো যে 45 সাথে 20 গুণ করলে 900 হয়। আর এখানে এটা তো 900 ছোট, এটা তো 900 ছোট, এটাও তো 900 ছোট, তো 900-র বড়ই হবে। 45 সাথে 20 গুণ করলেই 900 হয়, তাহলে 45 সাথে 25 গুণ করলে তো 900 আরও বেশি হবে। তা আমাদের কাছে অপশন একটা এসে পড়বে, সেটা হচ্ছে সি। কখনো কখনো অপশন দেখেও কঠিন কঠিন গুণ আমরা ইজিলি করতে পারি। তারপরে বলেছে সুষম ষড়ভুজ। তাহলে ষড়ভুজ মানে এমন কোনো মানে সামতলিক চিত্র যার 6টা বাহু সমান, অর্থাৎ 6টা সমান বাহু দ্বারা আবদ্ধ সমতলিক চিত্রকে আমরা কি বলি, ষড়ভুজ বলি। অর্থাৎ এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, মানে সবগুলো বাহু সমান।
আর ষড়ভুজের ক্ষেত্রে আমরা যদি ক্ষেত্রফল বের করতে যাই তাহলে ষড়ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হয় 3√3/2 ইন্টু সাইড স্কোয়ার, অর্থাৎ সাইড যদি আমি এ ধরি তাহলে এ স্কোয়ার হবে। তাহলে একটা ফর্মুলা তো হয় এটা। আরেকটা ফর্মুলা হয় যে কখনো যদি আমি এখানে একটা মানে সেন্টারে যদি আমরা মিলিয়ে দেই, আমরা যদি শীর্ষবিন্দুগুলোকে মিলিয়ে দিই তাহলে এখানে আমাদের কাছে 6টা সমবাহু ত্রিভুজ হবে। মানে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সমবাহু ত্রিভুজ হবে। আর একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলা হয় √3/4 ইন্টু সাইড স্কোয়ার। আর 6টা আছে এখানে, তাই 6টা বাহুর ক্ষেত্রে 6 দ্বারা গুণ করে দিতে হবে। তো তুমি এই ফর্মুলা ইউজ করতে পারো বা এই ফর্মুলা ইউজ করতে পারো। তো আমি এখানে এটা করতেছি যে এখানে 14 সেমি একটা বাহু দেওয়া আছে, আর ষড়ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হয় 3√3/2 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার মানে বাহুকে 2বার গুণ করে দাও, তাহলে 2 দ্বারা কাটলে এখানে আসতেছে 7। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে 7 14 98, 98কে 3 দ্বারা গুণ করলে পেছনে 4 আসবে। মানে আমি কীভাবে ভাবলাম, আমি ভাবলাম এখানে যে 3 14 42 মানে পেছনে আসতেছে 2, 7 2 14 পেছনে আসতেছে 4, তার মানে পেছনে 4 আসবে। পেছনে 4 এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে আছে, তার মানে আমাদের এই অপশন হবে। বা তুমি পুরো গুণ করতে পারো যে 3√3 গুণন 7 14 98, এখানে যদি গুণ করো তাহলে আমার কাছে 294 বা ইউনিট ডিজিট চেক করতে পারো। 3 আর 4 12 হয়, পেছনে 2, 2 আর 7 গুণ করলে পেছনে 4 আসবে। পেছনে 4 আমাদের কাছে একটা অপশন আছে। তারপরে আবারও সেম প্রশ্নই দিয়েছে যে একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য। আমি বললামই যে রম্বসের যদি কর্ণের দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল জিজ্ঞাসা করে তাহলে ফর্মুলা হয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো এখানে সলভ করলে 6 14 84 আমাদের কাছে আনসার এসে পড়বে। তারপরে আবার আয়তক্ষেত্রের পরিসীমা দিয়েছে, প্রস্থ দিয়েছে, তাহলে দৈর্ঘ্য তাড়াতাড়ি কীভাবে বের করবো? তাহলে ভাববো যে পরিসীমা যদি 48 হয় তাহলে এর অর্ধ পরিসীমা হবে, অর্ধেক করে দেব 24। আর এই 24-এর মধ্যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। প্রস্থ কত আছে? 10। এই 24-এর মধ্যে 10 যদি প্রস্থ হয় বাকি দৈর্ঘ্য কত হবে? 14। আর এদের গুণ করে দিলে আমাদের কাছে ক্ষেত্রফল এসে পড়বে কত? 140। তো এটা আমাদের কাছে এ নাম্বার অ্যান্সার এসে পড়বে। বাকি তুমি বেসিকে তো ফর্মুলা জানোই যে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান পরিসীমা হয়। এখান থেকে আমরা এল মানে বের করে নিব, তারপরে এল ইন্টু বি, বি মানে 10। এটাকে সলভ করলেও আমাদের কাছে 140ও এসে পড়বে। তারপরে আবারও সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বলেছে, তো আমি বললামই ফর্মুলা যে 3√3/2 ইন্টু সাইড স্কোয়ার। তাহলে সাইড স্কোয়ার করে দিলে 2 দ্বারা সলভ করলে এখানে আসবে 3, 3 6 18, 3 18 54, 54 আর √3 আছে, তাই 54 √3 আমাদের কাছে আনসার হয়ে যাবে।